বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজ আয়োজিত অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি বেসড কস্টিং, বা বাংলা যেটাকে বলে কার্যভিত্তিক কস্টিং, বা সংক্ষেপে এটাকে এবিসি বলে আর কি অনেক সময়। তো এইখানে আমাদের আলোচনা থাকবে যে অ্যাক্টিভিটি বেসড কস্টিং কাকে বলে, এটার কেন অ্যাক্টিভিটি বেসড কস্টিং করা হবে, এটার সুবিধা কী, অসুবিধা কী, তারপর কোন কোন খাতে এটা প্রয়োগ করা যাবে, তার ব্যয় পুল, বন্টন ভিত্তি বা কার্যভিত্তিক কী হবে, তারপরে সনাতন এবং বর্তমান যে আধুনিক পদ্ধতি, দুইটার পার্থক্যটা কী হবে, এইসব নিয়ে আমরা কথা বলব। তা চলো আজকে আমরা আলোচনায় যাই। প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে কার্যভিত্তিক হিসাব, ব্যয় হিসাব বা এবিসি কস্টিং হলো পরিশোষণ ব্যয় বা অ্যাবজর্পশন কস্টিংয়ের বিকল্প ব্যয় হিসাব পদ্ধতি, যা আধুনিক উৎপাদন প্রক্রিয়ায় ব্যয়ভিত্তিক যাবতীয় সমস্যার সমাধান করে থাকে। কার্যভিত্তিক ব্যয় হিসাবকে কার্যের ভাগ ও বিভাগ অনুযায়ী ব্যয় নির্ধারণ করা হয় বিধায় বিভাগসমূহের মধ্যে প্রতিযোগিতা ক্রমবর্ধমান হয়ে থাকে। অন্যদিকে কোন বিভাগ কী পরিমাণ ব্যয়ের মাধ্যমে মুনাফা অর্জন করতে সক্ষম তা সহজে প্রতিমান হয়। আর এবিসি কোস্টিং সঠিকভাবে ব্যয় নিরূপণ বা নির্ধারণের সূক্ষ্ম ও জটিল উৎপাদনশীল ব্যবস্থাপনার গতিকে ত্বরান্বিত করেছে, যার ফলে ম্যানেজার বৈজ্ঞানিক উপায়ে যাবতীয় সমস্যার সমাধান দ্রুত করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটি কী? অ্যাক্টিভিটি হলো কোনো ইভেন্ট বা ঘটনা যা ওভারহেড রিসোর্স ভোগ করে। আর অ্যাক্টিভিটি কস্ট পুল, এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি কস্ট পুল হলো প্রতিটি অ্যাক্টিভিটির জন্য গঠিত খরচ সমূহের জন্য জড়ো করা। আর অ্যাক্টিভিটি পরিমাপ বা অ্যাক্টিভিটি মেজার হচ্ছে যে অ্যাক্টিভিটি মেজার হলো এবিসি বা অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমের পরোক্ষ খরচ ও ওভারহেড বন্টনের ভিত্তি। অ্যাক্টিভিটি মেজার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ট্রানজ্যাকশান ড্রাইভার, এক্ষেত্রে অ্যাক্টিভিটি মেজার সংখ্যায় প্রকাশ করা হয়, যেমন 400 জন গ্রাহক, 500 জন গ্রাহক। আর এটা হচ্ছে ডিউরেশন ড্রাইভার, এক্ষেত্রে অ্যাক্টিভিটি মেজারকে সময়ে প্রকাশ করা হবে, যেমন 200 প্রত্যক্ষ ঘন্টা মজুরি বা 300 পরোক্ষ ঘন্টা মজুরি, এরকম আর কি। আর এটা হচ্ছে কস্ট অবজেক্টিভ। ব্যয় উদ্দেশ্য হলো যে কোনো কিছু যার জন্য কস্ট বা খরচ বা ব্যয় পরিমাপ করা হয়। এটি সাধারণত কোনো পণ্য বা সেবা হয়ে থাকে, তবে এটি একটি প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট বিভাগও হতে পারে। তারপর হচ্ছে ব্যয় বন্টন বা কস্ট অ্যালোকেশন। পরোক্ষ খরচসমূহকে ব্যয়ের উপাদান ভাগ করে দেওয়ার কাজকেই কস্ট বন্টন বা কস্ট অ্যালোকেশন বলে। ব্যয় বন্টনের ভিত্তি কী? যার উপর ভিত্তি করে পরোক্ষ খরচসমূহ অবজেক্টে বন্টন করা হয় তাকে ব্যয় বন্টনের ভিত্তি বলে, যেমন মজুরি, ঘন্টা, মেশিন ঘন্টা ইত্যাদি। এখন কার্যভিত্তিক ব্যয় হিসাব বা অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমরা কিভাবে করব, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কার্যভিত্তিক ব্যয় হিসাব বা অ্যাক্টিভিটি বেসড কস্টিং হলো উপরি ব্যয় বা ওভারহেড কস্ট বন্টনের একটা পদ্ধতি। একে সংক্ষেপে এবিসি মেথডও বলা হয়। এই পদ্ধতিতে প্রতিটি কার্যের উপাদানের অ্যাক্টিভিটির উপর উপরি ব্যয় বা ওভারহেড কস্ট চিহ্নিত বা আইডেন্টিফাই করা হয় এবং ওই অ্যাক্টিভিটির ওপর উপরি ব্যয় পণ্য, সেবা বা অন্যান্য উপরি ব্যয় অবজেক্টের উপর ভাগ করে দেওয়া হয় যদি ওই পণ্য, সেবা, অবজেক্টের জন্য কার্যটি প্রয়োজন হয়। তাহলে অ্যাক্টিভিটি থাকে, তার থেকে কস্ট অফ অ্যাক্টিভিটি হয়, তারপর সেবা মানে প্রোডাক্ট হয়, সার্ভিস হয় বা অন্য কিছু হয়। আর তাহলে কার্যভিত্তিক ব্যয় হিসাবের পদ্ধতিকে বন্টন অপেক্ষা ব্যয় চিহ্নিত কোনোর উপরই অধিক জোর দেয়। ব্যয় চলক বা কস্ট ড্রাইভার চিহ্নিত করার ক্ষেত্রে একক ভিত্তিক বা ইউনিট বেসড বা নন একক ভিত্তিক, নন ইউনিট বেসড উভয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে একক ভিত্তিক, ইউনিট বেসড বা নন একক ভিত্তিক, নন ইউনিট বেসড ব্যয় চলককে ব্যবহার করে ব্যয়সমূহকে কস্ট অবজেক্টিভ বা উদ্দেশ্য বন্টন করে তাকে কার্যভিত্তিক ব্যয় পদ্ধতি বা এবিসি বা অ্যাক্টিভিটি বেসড কস্টিং বলা হয়ে থাকে। এখন এটার অ্যাক্টিভিটি বেসড কস্টিং আমাদের বহু কাজে লাগে, কারণ এখানে অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এটার কাজটা করা হয়। এর সুবিধা আছে তিনটা। প্রথমটা হচ্ছে পণ্যের মাত্রার বিস্মিতকরণ, পণ্যের জীবনচক্রের সীমিতকরণ এবং অধিকতর জটিল উৎপাদন প্রক্রিয়ার সাথে উৎপাদন জটিলতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। খ হচ্ছে অধিক প্রতিযোগী
পরিবেশে পণ্য মুনাফা যোগ্যতা বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করতে কোম্পানিকে অবশ্যই সক্ষম হতে হবে। 3 হচ্ছে আধুনিক উৎপাদন পদ্ধতিতে কিছু অশিল্প ফ্লোর বা নন ফ্যাক্টরি ফ্লোর অ্যাক্টিভিটি, যেমন পণ্য গঠন বা প্রোডাক্ট ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, উৎপাদন পরিকল্পনা, ভোক্তা বা সেবা ইত্যাদি উপরিব্যয় কার্যসমূহকে বিবেচনা করতে হয় আর কি। এর কিছু লিমিটেশন আছে। প্রথমটা হচ্ছে যে এবিসি কস্টিং বাস্তবায়নের করার জন্য অনেক রিসোর্স হয়, যেটা অনেক সময় থাকে না। এবিসি সিস্টেম বাস্তবায়ন করা অনেক সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। অনেক সময় দেখা যায় এবিসি সিস্টেম বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানের মুনাফার চেয়ে কষ্ট অনেক বেশি হয়েছে, আর সাধারণত কর্মীরা এটাতে আগ্রহ থাকে না, এটার ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে। আর এবিসি সিস্টেম জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালসকে অনুসরণ করে না, এটা একটা বড় ত্রুটি এটার আর কি। তারপরে আমরা যেটা জানি যে সনাতন ব্যয় পদ্ধতি আর এবিসি ব্যয় পদ্ধতির মধ্যে পার্থক্যটা কী। সনাতন ব্যয় পদ্ধতিতে বলতে আমরা আসলে অ্যাবজর্পশন কস্টিংকে বুঝি। এই পদ্ধতিতে উপরি ব্যয় বা ওভারহেড কস্টের একটি সাধারণ মাত্র পণ্য, সেবা বা অন্যান্য উপাদানে বণ্টন করা হয়। এর ফলে আন্ডার কস্টিং এবং ওভার কস্টিং অনেক সময় হয় আর কি। আর অ্যাক্টিভিটি বেস কস্টিং হলো উপরি ব্যয় বণ্টনের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি কার্যের উপাদান বা অ্যাক্টিভিটির উপর উপরি ব্যয় আইডেন্টিফাই করে চিহ্নিত করে ওইটা ভাগ করে দেওয়া হয় আর কি। তো এই দুটোর পার্থক্যটা কিন্তু আমার অবশ্যই কী করতে হবে, জানতে হবে। তাহলে সনাতন পদ্ধতি যেটা অ্যাবজর্পশন কস্টিং, সেটাতে আমরা জানি যে ব্যয়ের উপাদান চিহ্নিত করতে হয়, প্রত্যক্ষ খরচ চিহ্নিত করতে হয়, উপরি ব্যয় বণ্টনের জন্য ব্যয় বণ্টনের ভিত্তি নির্বাচন করতে হয়, পরোক্ষ খরচ বা উপরি ব্যয় চিহ্নিতকরণ করতে হয়, ব্যয় বণ্টনের হার নির্ণয় করতে হয়, তারপরে প্রতিটি পণ্যের জন্য উপরি ব্যয় নির্ণয় করতে হয়, পণ্যের মোট ব্যয় নির্ণয় করতে হয়। এইভাবে জিনিসটাকে করতে হয়। আর কার্যভিত্তিক ব্যয়ভিত্তিক বা এবিসি কস্টিংয়ের জন্য প্রথমে 5টা ধাপ আছে। তার হলো কার্যব্যয় পুল এবং কার্য পদক্ষেপের সংজ্ঞা দিতে হয়। কার্য ব্যয় পুলে উপরি ব্যয় বণ্টন করতে হয়, কার্য হার গণনা করতে হয়, কার্যহার ও কার্য পদ্ধতি ব্যবহার করে ব্যয় বস্তুর উপর উপরি ব্যয় বণ্টন করতে হয় এবং ব্যবস্থাপনার রিপোর্ট তৈরি করতে হয় আর কি। তাহলে এইভাবে কিন্তু এটা করতে হবে, বণ্টন করতে হবে। তারপর এটা করার জন্য একটা আছে ফাংশন বেস কস্ট ম্যানেজমেন্ট আছে, আর একটা অ্যাক্টিভিটি বেস কস্ট ম্যানেজমেন্ট আছে। আর এবিসি এর সিদ্ধান্ত প্রস্তুত করার জন্য মানে যেভাবে সিদ্ধান্ত নেয় তার জন্য সঠিক এবং নির্ভরযোগ্য ব্যয় তথ্য প্রদান করা হয় এবং দীর্ঘমেয়াদী পরিচালিত পণ্য ব্যয় প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন ধরনের সরবরাহ ব্যবস্থা মূল্যায়নে ব্যবহৃত তথ্যসমূহকে তথ্য প্রদান করে থাকে। এবং এটা কিন্তু কি এবিসি সিস্টেম এবং একটা রিপোর্ট কিন্তু এদের করতে হয়, বাহ্যিক রিপোর্ট করতে হয়। এক্সটার্নাল রিপোর্ট যদিও খুব দীর্ঘ হয় না, কিন্তু এবিসি রিপোর্ট কিন্তু সেই তুলনায় একটু বেশি দীর্ঘ হয়। কাজে এটি একটা এক্সটার্নাল রিপোর্টের কাজে ব্যবহার করা খুব সুন্দর হয় না। সাধারণত কোম্পানিগুলো ট্রেডিশনাল কস্টিংয়ে অভ্যস্ত, কাজেই অ্যাকাউন্টিং সিস্টেমের পরিবর্তনও এদের জন্য জটিল। আর এখানে যেহেতু গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুসরণ করা হয় না, এই জন্য কিন্তু অনেক কোম্পানি কী করতে চায় না, এই অ্যাক্টিভিটিস বেস কস্টিংটা করতে চায় না। এখন কর্মভিত্তিক যে ব্যয় নিয়ন্ত্রণ আছে, এই পদ্ধতিতে ব্যয় যেহেতু একটা ইউনিট এর ওপর অ্যাসাইন করা হয়, তাই প্রতিষ্ঠান ইউনিট ম্যানেজারের আরোপিত ব্যয় নিয়ন্ত্রণের জন্য দায়ী। দক্ষতা নির্ণয়ে প্রকৃত ফলাফল এবং স্ট্যান্ডার্ড বা বাজেটেও ফলাফলের সাথে তুলনা করে দেওয়া হয়। এই পদ্ধতিতে প্রত্যেককে আলাদাভাবে চিহ্নিত করে ব্যয় সংগঠনের জন্য দায়ী করা এবং পুরস্কৃত করা হয়। এই পদ্ধতিতে সাব ইউনিটের দক্ষতার উপর ভিত্তি করে পুরো প্রতিষ্ঠানের সাফল্য পরিমাপ করা হয়। আর এটা হচ্ছে কার্যভিত্তিক ব্যয় নিয়ন্ত্রণ বা অ্যাক্টিভিটি বেসড কস্ট কন্ট্রোল। এটি হচ্ছে যে ব্যবস্থাপনার কার্যক্রম বিশেষত ক্রেতাদের কাছ থেকে মূল্য গ্রহণ ও মুনাফার উন্নয়ন হয়েছে কিনা সেই ভিত্তিতে এই পদ্ধতিতে মূলত আলোকপাত করে। এটি ব্যয়ের জবাবদিহিতার উপর জোর না দিয়ে কার্যের জবাবদিহিতার উপর জোর দেওয়া হয়। এখানে আর্থিক এবং অনার্থিক কর্মদক্ষতার উপর বেশি করে জোর দেওয়া হয়। তাই এখানে কিন্তু আমাদের ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট, অর্থাৎ এইটা বাইট করাই কিন্তু আসলে মেন, যে একটা এই অ্যাক্টিভিটি বেস কস্টিং করে আমাদের যে কতটুক মানে কোনটার ব্যয় কত দাঁড়াইলো আর কি,
এটাই কিন্তু আমার কী করতে হবে, পার ইউনিটে কত কস্ট হলো আর কি, সেখানে সেলস দেওয়া থাকুক বা যাই দেওয়া থাকুক, আমার কিন্তু কি বাইর করতে হবে পার ইউনিট কস্ট। আমার অনেক সময় মার্জিনও কী করতে হবে, বের করতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে পরবর্তীতে আলোচনা করলে সলভ করে নিবা, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।